হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজিতে স্বাগত জানাই। আমি কৌশিক মজুমদার, ফাউন্ডার এন্ড সিইও এক্সাম গুরুজি। তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকের ক্লাসটি হলো ফিজিক্সের ম্যাথ ফর রেলওয়ে গ্রুপ ডি অ্যান্ড এনটিপিসি পার্ট 10। আজকে 10 নাম্বার পর্ব এবং আজকে এটা আমাদের শেষ পর্ব। শেষ পর্ব এই কারণে বলবো কারণ আমাদের টোটাল 12টা চ্যাপ্টার আছে, যার মধ্যে আমরা 10টা পর্বে 10টি আলাদা চ্যাপ্টারে 9টি পর্বে 10টি চ্যাপ্টারে আমরা মোটামুটি অনেকটা করে কভার করেছি, অনেকটা করে কমপ্লিট করেছি। ঠিক আছে, যেহেতু অনেকগুলি কোশ্চেন আছে, এক একটা কোনো কোনো চ্যাপ্টারে 25টা 30টা করেও ম্যাথ আছে, কিন্তু অতগুলো ম্যাথ এরকম একটা একটা করে ধরে ধরে ক্লিয়ার করলে অন্যান্য চ্যাপ্টার আমরা শেষ করতে পারবো না। তার জন্য আমরা প্রতিটা চ্যাপ্টারেরই সূত্রাবলীগুলো আলোচনা করে কিছু কিছু ম্যাথ আমরা কভার করছি, ক্লিয়ার করছি। এবং বাকি যে সমস্ত ম্যাথ, টোটাল 200টা ম্যাথ আছে। তো তোমরা যদি এই 200টা ম্যাথ নিতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে। 200 ফিজিক্স ম্যাথ বা বিজ্ঞানের অঙ্ক, এইটার পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 30 টাকার মাধ্যমে। এর থেকে এফেক্টিভ এবং ইউটিউবে তুমি কোথাও পাবে না। মানে ইউটিউবে তুমি এই যে মানে কি স্টাডি ম্যাটেরিয়ালসটা, এই সায়েন্সের ম্যাথ পার্ট পার্ট করে কোথাও করানো হয় না এবং কোথাও তুমি এই পার্টটা পাবে না। ঠিক আছে, এটা ওয়ান অ্যান্ড অনলি এক্সক্লুসিভ এক্সাম গুরুজিতে তুমি পাবে। তো অনেক কিছু এক্সক্লুসিভ তোমাদের জন্য দিয়েছি। তোমরা জানো যারা অনেকদিন ধরে যুক্ত আছো, 3.5 বছর থেকে 4 বছর আমরা এই লাইনে আছি, মানে এই ইউটিউবে আছি, তোমাদেরকে হেল্প করছি, তোমাদের সমস্ত ব্যাপারে তোমাদের সাহায্য করছি। তো তোমাদেরকে সকলকে ধন্যবাদ তোমরা এতদিন ধরে আমাদের সাপোর্ট করার জন্য। তো চলো আজকের ক্লাসে আমরা প্রবেশ করি। আজকে আমাদের যে ক্লাস সেটি হচ্ছে পার্ট 10, আমাদের হচ্ছে আলো, পর্বটা হচ্ছে আলো। তো প্রথমে আমরা সূত্রাবলীগুলো দেখে নেব এবং সূত্রাবলীর পাশাপাশি তারপরে আমরা উদাহরণগুলো দেখবো। আজকে চেষ্টা করব মোটামুটি 10টা উদাহরণ কমপ্লিট করা, কভার করা, দেখি কতটা কি করে পারি। ঠিক আছে, তো চলো লেটস গো। আমাদের সূত্রাবলীগুলো যদি আমি দেখি তাহলে প্রথম আমাদের সূত্র যেটি আছে, আমাদের প্রথম সূত্র সেটি হচ্ছে সমতল দর্পণে প্রতিফলনের ফলে আলোক রশ্মির চ্যুতিকোণ। সমতল দর্পণ, ধরো এরকম একটা সমতল দর্পণ, এর উপর থেকে যদি আলো পড়ে, এর চ্যুতিকোণ 180 ডিগ্রি -2i। এটা হচ্ছে i ইকুয়াল টু আপাত কোণ। 180 ডিগ্রি -2i হয়। ঠিক আছে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণটা কি, এরকম লম্বা কোণটা, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি -2i। আইটা কি, আপাত কোণ। আপাত কোণ কোনটি, এই যে এটি হচ্ছে আপাত কোণ। ঠিক আছে, এই আপাত কোণ, এটি আশা করি বোঝাতে পারলাম। তারপর চলো পরবর্তী কোশ্চেন। সমতল দর্পণের সামনের বস্তু থাকলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। ধরো এই যে একটা আয়না, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তো আয়নার পিছনে তোমার এখানে পিছন দিকেও এতটাই দূরে থাকবে, মানে এই দূরত্ব সমান। ঠিক আছে, বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পেরেছি। চলো পরবর্তী কোশ্চেন। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসৃত হলে মাধ্যম সাপেক্ষে মানে কি দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, সাইন আই মানে হচ্ছে আপত কোণ, সাইন আর হচ্ছে প্রতিসরণ কোণ। এটা কিরকম হয়, ধরো এই যে একটা, তোমরা যারা আলোর চ্যাপ্টারটা পড়েছো তারা বুঝতে পারবে। এইটা হচ্ছে জল, জলের মধ্যে একটা, এই যে এই পর্যন্ত ধরো জল আছে, জলের মধ্যে একটা লাঠি রাখা হলো, কিন্তু এই লাঠিটা ওই জলের মধ্যে ঢুকে গিয়ে মানে সোজাসুজি এরকম এরকম আসার কথা, কিন্তু এটা চলে আসবে ধরো এরকম। কেন, কারণ এখানে হচ্ছে প্রতিসরণ হয়ে যায়, প্রতিসরণ কোণ সৃষ্টি হয়। তো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, মানে কি তোমরা যারা আলোর চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এই বিষয়টা। তো প্রতিসরাঙ্ক ইকুয়াল টু কি, সাইন আই বাই সাইন আর। সাইন আইটা কি, আপাত কোণ। আপাত কোণ কোনটা, আর এটা উপরেটা হচ্ছে আপাত কোণ এবং এটা হচ্ছে প্রতিসরণ কোণ, সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, এটা বুঝে নিতে হবে। চলো তারপরে কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কি, কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ কত এবং ওই মাধ্যমে আলোর বেগ কত, দুটি মাধ্যম অনুযায়ী আলোর বেগ আলাদা হয় একটু। ঠিক আছে, তো সেক্ষেত্রে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগ সেটা কত, সেটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক বলে। চলো লাস্ট আমাদের সূত্র, সেটি হচ্ছে উত্তল লেন্স থেকে 2f দূরত্বে বস্তু থাকলে প্রতিবিম্ব ওই লেন্সের পিছনে 2f দূরত্বে তৈরি হয়। f হলো লেন্সের ফোকাস দূরত্ব। উত্তল লেন্স,
উত্তল লেন্সের থেকে দূরত্বে 2f দূরত্বে বস্তু থাকলে, ঠিক আছে, 2f দূরত্বে বস্তু থাকলে প্রতিবিম্ব ওই লেন্সের পেছনে 2f দূরত্ব তৈরি হয়। মানে প্রতিবিম্বটাও ওই লেন্সের পেছন দিকে, মানে আমরা লেন্স বলতে সবার প্রথমে বুঝতে হবে আয়না, ঠিক আছে, ওই আয়নার পেছন দিকেও 2f দূরত্ব হবে, মানে যতটা এখানে যতটা পেছনে, যেটা আমি প্রথমেই বলে নিলাম, ঠিক আছে, যেটা আমি প্রথমেই বললাম। চলো সূত্রাবলীগুলো আশা করি টোটালি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেন। আমরা এবার গাণিতিক উদাহরণ যেটি আছে গাণিতিক উদাহরণটা দেখব। প্রথম আমাদের কোশ্চেনটা দেখব, সেটি হচ্ছে একটি আলোক রশ্মি একটি সমতল দর্পণের উপর দর্পণের তলের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে আপাত কোণ ও প্রতিফলন কোণ কত? আপাত রশ্মি ও প্রতিফলন রশ্মির মধ্যে কোণ কত? ঠিক আছে, তার মানে আমি যদি ধরি যে ধরো এই যে দর্পণ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলো, তো এই অ্যাঙ্গেলে এই যে এই অ্যাঙ্গেলে উঠে যাবে। তো এখানে হচ্ছে আপাত কোণ জিজ্ঞেস করেছে, প্রতিফলন কোণ জিজ্ঞেস করেছে, আপাত রশ্মি প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, এই জিনিসটা আমাদের দেখে নিতে হবে। আমরা যদি দেখি তাহলে কি সমাধানে কি বলা হয়েছে? সমাধানে বলা হয়েছে এখানে এও, মানে আমি যদি ধরি এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এই দিক থেকে রশ্মিটা আসছে, ঠিক আছে, এই দিক থেকে এই দিকে রশ্মিটা আসছে। তো আপাত রশ্মি, এটা হচ্ছে আপাত রশ্মি, আর এ ওটা হচ্ছে আপাত রশ্মি, আর ও বিটা হচ্ছে মানে এসে এই দিক থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে, প্রতিফলিত রশ্মি। ও বিন্দুতে দর্পণের উপর ও এন অবিলম্ব, আমি যদি একটা লম্ব আঁকাই, আমি যদি একটা এন লম্ব আঁকাই এর উপর, এটা হচ্ছে ও এন, ও এন এটি হচ্ছে অবিলম্ব। সুতরাং আপাত কোণ কোনটা? এ ও এন, মানে এই পোরশনটা হচ্ছে আপাত কোণ, এই পোরশনটা হচ্ছে আপাত কোণ, ঠিক আছে। আর আপাত কোণ তাহলে কত? যেহেতু আমরা লম্ব মানে আমরা জানি কত, 90 ডিগ্রি, এবং আমাদের এই যে আপাত রশ্মি 30 ডিগ্রি হয়ে আসছে, তাহলে এই মানে আপাত রশ্মি 30 ডিগ্রি হয়ে আসছে, প্রথমে বলে দিয়েছে সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলো। তো 30 ডিগ্রি হয়ে আসলে তাহলে 90 বিয়োগ 30, সুতরাং 60 ডিগ্রি, এটা হচ্ছে আপাত কোণ। আপাত কোণ 60 ডিগ্রি বেরোলো। এবার প্রতিফলিত কোণ, প্রতিফলিত কোণও ঠিক একই বিষয়, মানে একই অ্যাঙ্গেলে যাবে, তো যে অ্যাঙ্গেলে আসবে সেই অ্যাঙ্গেলে যাবে। এটা হচ্ছে এন ও বি, এন ও বি, এন ও বি ইকুয়াল টু এ ও এন, একই বিষয়, সেই 60 ডিগ্রি হবে, মানে আপাত কোণ প্রতিফলিত কোণ একই হবে। এইবার প্রতিফলনের সূত্র অনুযায়ী কি বলা হচ্ছে? আপাত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? তাহলে এই যে আপাত রশ্মির কোণ এবং প্রতিফলিত রশ্মির কোণ, তাহলে এইটা তো আমি 60 পেয়ে গেলাম, আর এটাও 60 ডিগ্রি পেলাম, ঠিক আছে, দুটোই 60 ডিগ্রি পেলাম। তাহলে 60 60 120 ডিগ্রি, দুটির মধ্যে যে কোণ উৎপন্ন হবে, মানে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা হলো 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি। আমি মাউস দিয়ে করছি, আমার কাছে পেন ট্যাবটা নেই, তো আমি মাউস দিয়ে করছি বলে এতটা বাজে হচ্ছে হাতে লেখা, কিছু মনে করবে না, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। প্রথম কোশ্চেন, 10টা কোশ্চেন মনে হচ্ছে না হবে, কারণ 11টা কোশ্চেনে এত সময় চলে যাচ্ছে। চলো আমাদের পরবর্তী কোশ্চেন। সমতল দর্পণে একটি আলোক রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলনের পর আলোক রশ্মির চ্যুতি কত হবে? প্রতিফলনের পর আলোক রশ্মির চ্যুতি কত হবে? চলো আমি যদি একটা মানে উদাহরণটা সহ দেখে নিই, তাহলে দেখবো সমাধান। এখানে চ্যুতি কোণ, চলো এখানে আমরা একটা ছবি আঁকাই। চ্যুতিটা বোঝাতে গেলে কি বোঝাতে হবে? এই যে রশ্মি আসলো, প্রতিফলিত এইদিকে হয়ে গেল, কিন্তু চ্যুতিটা হলে এই সোজাসুজি, মানে যদি এখানে কোনো কিছু না থাকতো তাহলে সোজাসুজি চলে আসতো, মানে এই দিক থেকে আসছে তো সোজাসুজি এই সাইডে চলে আসতো, তো এটা হতো চ্যুতি। তো এটা এ যদি ধরি, এটা যদি বি ধরি, এবং এটা যদি ও ধরি, এবং এটা যদি সি ধরি, ঠিক আছে, এটা যদি ধরি, তাহলে এখানে চ্যুতি কোণ হচ্ছে বি ও সি, মানে এই যে বি ও সি, মানে এই পোর্শনটা, এটা হচ্ছে চ্যুতি কোণ, এটা হচ্ছে চ্যুতি কোণ, ঠিক আছে। তাহলে বিওসি হচ্ছে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি বিয়োগ, এবার টোটালটা আমরা জানি যে 180 ডিগ্রি, এটা হচ্ছে এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা বিওসি কে কিভাবে লিখতে পারি? বিওসি কে লিখতে পারি 180 ডিগ্রি বিয়োগ এই যে এই কোণটা,
আমরা বিওসি কে 180 ডিগ্রি বিয়োগ এই কোণটা লিখতে পারি। মানে আমরা যদি এই কোণটা বোঝাতে চাই, এই বড় কোণটা বোঝাতে চাই, তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি বিয়োগ এই কোণটা, ঠিক আছে, সেটাই লিখলাম আমরা এখানে, তাই লিখলাম। এবার 180 ডিগ্রি মাইনাস 2 AON, AON কোনটা, AON এই যে এনটা হবে হচ্ছে লম্ব, এন এখানে আমরা লম্ব আগের আমরা অঙ্কটাতে লম্ব আঁকিয়েছি, ঠিক আছে, AON। তো এই AON টা মাঝখানেই থাকে, আমরা আগের অঙ্কতে পেলাম, মানে এটাও যা পার্ট এটাও সেই পার্ট, তাহলে আমরা 2 AOB কে আমরা 2 AON করতেই পারি আমাদের মত মতো। এবার কি বলেছে যে সমতল দর্পণে একটি আলোক রশ্মির 40 ডিগ্রি আপত্ত কোণ হলে, মানে এবার আমরা বুঝে গেলাম যে আপত্ত কোণ কত, 40 ডিগ্রি ছিল, ঠিক আছে, মানে AON এটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে আমাদের প্রতিফলিত কোণও হচ্ছে 40 ডিগ্রি, তার মানে এটা আমাদের 40 ডিগ্রি ছিল, ঠিক আছে। তো এখানে আমরা AON এর মান পেয়ে গেলাম, আমাদের প্রথমেই বের করে নেওয়ার দরকার ছিল AON, তো AON এর মান আমরা এখানে এটার অর্ধেক করে করে পেয়ে গেলাম, ঠিক আছে, তার মানে 180 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, ঠিক আছে, মানে 2 ইন্টু 40, তাহলে 2 ইন্টু 40 মানে হচ্ছে 2 ইন্টু 40 মানে হচ্ছে 80, তাহলে 180 মাইনাস 80 অর্থাৎ 100। তার মানে এই যে পোর্শনটা, এই যে কোণ বা এই যে কোণ, যে কোণটা, ঠিক আছে, এই কোণটা মানে বি কোণ BOC, BOC ইকুয়াল টু কত, 100 ডিগ্রি, ঠিক আছে, বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পেরেছি। প্রথমে আমরা কি বার করলাম, আমাদের দেওয়া আছে AON এর মানটা, ঠিক আছে, AON এর মানটা দেওয়া আছে, তো আমরা প্রথমে A আর C হচ্ছে AOC হচ্ছে 180 ডিগ্রি, তো আমরা এটাকে BOC ইকুয়াল টু আমরা 180 ডিগ্রি বিয়োগ AOB করতে পারি, আর AOB এর অর্ধেক মানে কত, মানে হচ্ছে AON বা BON যাই বলুন না কেন, এটা 2 মানে কি 2 গুণ হয়, তো এটা অর্ধেক করে আমরা এখানে করে নিলাম, ঠিক আছে। তো এই যে পোর্শনে আমরা এটা করলাম, তো আশা করি অঙ্কটা হয়ে গেল এবং আপনারা বুঝতে পারলেন, ঠিক আছে। একটি আলোক রশ্মি প্রতিফলনের ওপর কত কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্বভাবে হবে। এটা একদম সহজ, এটা কি হবে, আমরা ধরেই করছি, মনে করি যে রশ্মির আপত কোণ হচ্ছে I আর প্রতিফলন কোণও I, কারণ আমরা জানি, আমরা আগেরটাই দেখলাম যে আমরা যদি এরকম ভাবে করি যে আপত কোণ যদি এখানে যদি 30 হয়, এখানেও 30 হবে, ঠিক আছে, মানে আপত কোণ 30, প্রতিফলন কোণ 30, মানে যাই বলুন না কেন কোণটা হচ্ছে 30 ডিগ্রি হবে। তো তার মানে হচ্ছে একটা যদি আমি I ধরে নিই, তাহলে আরেকটাও I হবে, তাহলে অতএব আপতিত ও প্রতিফলিত রশ্মিদ্বয়ের মধ্যবর্তী কোণ, মানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 2I হবে, ঠিক আছে। তো প্রশ্নানুসারে আমরা জানি যে 2I ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, ঠিক আছে। একটি আলোক রশ্মি প্রতিফলনের উপর কত ডিগ্রি কোণ করে আপতিত হলে আপত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একে অপরের সাথে লম্ব হবে। যেহেতু বলেছে যে এই আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি লম্ব হবে, মানে লম্ব হওয়া দরকার, তার মানে কি এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, তার মানে 2I ইকুয়াল টু 90 ডিগ্রি বা I ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে যদি এরকম একটা দর্পণ হয়, এখানে যদি 45 ডিগ্রি কোণ করে আপত রশ্মি হয় এবং তাহলে 45 ডিগ্রি কোণ করেই প্রতিফলিত রশ্মি হবে, আর এটার মধ্যে দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তো আপত রশ্মি কত, মানে মান কতটা হবে, সেটি হচ্ছে 45 ডিগ্রি কোণ হলে আপতিত হবে, তাহলে প্রতিফলিত হবে 45 ডিগ্রি হয়ে, এবং টোটাল তাদের মধ্যে কতটা হবে, উপর লম্ব হবে, একে অপরের সাথে লম্ব হবে, মানে এই পোর্শনটা লম্ব। লম্ব বলতে কি আমরা জানি যে 90 ডিগ্রি মানে হচ্ছে লম্ব হয়, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। চলো পরবর্তী কোশ্চেন আমাদের, সমতল দর্পণের সামনে অবস্থিত একটি বস্তু এবং তার প্রতিবিম্ব এর মধ্যে দূরত্ব 20 সেন্টিমিটার। সমতল দর্পণ, ধরো একটা সমতল দর্পণ, তার মধ্যে বস্তু মানে 20 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে দর্পণ থেকে বস্তু দূরত্ব কত, আমরা একটু আগে দেখলাম যে পেছনেও যতটা হবে সামনেও ততটা হবে, মানে কি বলা আছে, মনে করি দর্পণ থেকে, মানে দর্পণটি থেকে দূরত্ব হচ্ছে x সেন্টিমিটার, আমরা না ধরলেও চলবে, জাস্ট আমরা 20 সেন্টিমিটার ধরলে হবে। আমরা জানি যে সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব দর্পণটি থেকে, মানে বস্তুর প্রতিবিম্বের দূরত্বের সমান, তাহলে দর্পণটি থেকে প্রতিবিম্বের দূরত্ব x, এবং বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হচ্ছে x + x = 2x, এবং প্রশ্নানুসারে আমরা জানি যে 2x মানে 20 সেন্টিমিটার,
এবার কি বলেছে এখানে আমাদের কোশ্চেনে কি বলেছে আমাদের প্রথমে বুঝতে হবে, কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। দূরত্ব কিন্তু দর্পণ থেকে কিন্তু 20 সেন্টিমিটার না, প্রতিবিম্ব থেকে 20 সেন্টিমিটার, মানে এই যে প্রতিবিম্ব থেকে এই পর্যন্ত এই টোটালটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে কি বলেছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত, চোখ বন্ধ করে যদি এরকম থাকে তাহলে যেটা থাকবে 20 কে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে, ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তো এখানেও তাই বেরিয়েছে, এক্স ধরে করার কোনো দরকার নেই, পরীক্ষা হলে সময় বাঁচাতে হবে, এখানে জাস্ট বোঝানোর জন্য আমি করালাম। চলো পরবর্তী কোশ্চেন, এবং আজকে হয়তো বা লাস্ট কোশ্চেন, ভেবেছিলাম 10টা কোশ্চেন করাবো কিন্তু মনে হয় না করানো হবে। চলো পরবর্তী কোশ্চেন, একটি সমতল দর্পণের সামনে 40 সেন্টিমিটার দূরে আরেকটি দর্পণ রেখে বস্তুকে আরো 10 সেন্টিমিটার সরানো হলো, প্রতিবিম্বটি কোন দিকে কতটা সরবে। এটা আমরা যদি দেখি, দেখো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে একটি সমতল দর্পণের সামনে, সমতল দর্পণ এরকম বস্তু থেকে, এই যে বস্তু, ধরো একটা বস্তু থেকে দর্পণের দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার। কি বলছে এবার বস্তুকে আরো 10 সেন্টিমিটার সরানো হলো, আরো 10 সেন্টিমিটার এই সাইডে নিয়ে চলে আসা হলো। তো এখানে কি বলা হয়েছে, কোশ্চেনের আনসার কি যে প্রতিবিম্বটি কোন দিকে কতটা সরবে, মানে প্রতিবিম্বটা কোন দিকে সরবে, প্রতিবিম্বটা সোজাসুজি সরবে, যেহেতু সোজা সরানো হয়েছে। তো প্রতিবিম্ব আমাদের প্রথমে 40 সেন্টিমিটার ছিল, 40 সেন্টিমিটার ছিল, যেহেতু আমি 10 মিটার আরো সরালাম, ঠিক আছে, তো এটাও 10 মিটার আরো এই সাইডে সরে যাবে, ঠিক আছে, তো টোটাল 50 সেন্টিমিটার হবে। কি বলা হয়েছে যে সুতরাং দর্পণটি, আমি এখানে কি বলা হয়েছে, দর্পণটি থেকে বস্তুর দূরত্ব 40 সেন্টিমিটার, দর্পণটি থেকে প্রতিবিম্বের দূরত্ব 40 সেন্টিমিটার। এবার বস্তুটিকে দর্পণ থেকে আরো 10 সেন্টিমিটার দূরে সরালে দর্পণ থেকে বস্তুর দূরত্ব হবে 50 সেন্টিমিটার এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে 50 সেন্টিমিটার। সুতরাং প্রতিবিম্ব দর্পণ থেকে আরো 10 সেন্টিমিটার দূরে সরে যাবে এবং বস্তু যে দিকে সরছে প্রতিবিম্ব তার বিপরীত দিকে সমান দূরত্বে সরে যাবে। অর্থাৎ বস্তু যদি এই দিকে সরে তাহলে এটাও এই দিকে সরবে। আমরা জানি আয়নার সামনে, এটা বেশি করে বোঝানো কোনো কিছু নেই। চলো পরবর্তী কোশ্চেন দেখি আমরা কত দিকে করতে পারি। ঘড়ির অঙ্কটা করে নেওয়া দরকার, ঘড়িটা অনেকেরই বেঁধে যায়। আমরা আমাদের ঘড়ির ম্যাথও যদিও আছে, ম্যাথের মধ্যে এই অঙ্কটা ছিল, তো তোমাদের যদি না করা থাকে তাহলে অবশ্যই দেখে নিতে পারো। একটি ঘড়ি ডায়ালের সংখ্যার বদলে দাগের চিহ্ন আছে, মানে ধরো এই যে ঘড়ি আছে, তো এখানে 12 কিংবা 6 কিংবা 3 কিংবা 9 নেই, জাস্ট দাগ আছে, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ, এরকম করে করে দাগ আছে, ঠিক আছে। তো একটি সমতল আয়না দেখে মনে হলো 2টো বাজে, প্রকৃত সময় কত। তো ঘড়ি যদি এরকম হয়, সমতল আয়না, সামনের দিকে আয়না আছে, তো ঘড়িতে মনে হলো 2টো বাজে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। তো আয়না যদি আমি এই সাইডে ধরি তাহলে আয়নাতে কত বাজবে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে, তার মানে কি 10টা বাজবে, ঠিক আছে। এখানে যদি 2টো বাজে, এখানে 10টা বাজবে, ঠিক আছে। চলো দেখি এখানে কি সমাধান করা আছে। সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়, তাই ছোট কাঁটাটি 2 এর ঘরে আছে, সেটির প্রকৃত অবস্থান 10 এর ঘরে, বড় কাঁটাটির অবস্থান পরিবর্তন হবে না, তাই প্রকৃত সময়টি হলো 10টা, ঠিক আছে, প্রকৃত সময় হচ্ছে 10টা। আমি ছবির মাধ্যমে বুঝিয়ে দিলাম। তো অনেকক্ষণ ধরে ভিডিওটা করলাম, আমাদের প্রথম দুটো অঙ্ক বোঝাতে অনেকটা টাইম লেগেছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার পিডিএফ এর মাধ্যমে মোটামুটি 15-20টা অঙ্ক আছে এই আলোর চ্যাপ্টারে, তো তোমরা ওই 15-20টা অঙ্ক তোমরা বাড়ি বসে প্র্যাকটিস করো। আশা করি তোমরা পিডিএফটা নিয়ে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবে, 30 টাকা দাম রাখা হয়েছে, তোমরা পিডিএফটা নিয়ে নাও। তাছাড়া আমাদের 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফটা আছে, যেটা মাত্র 25 টাকা দাম করে আছে। বিভিন্ন হিন্দি বা ইংলিশ ওয়েবসাইটে তোমরা ঘুরে দেখো কিংবা যে কোনো অ্যাপে তোমরা ঘুরে দেখো, তোমাদের 300 টাকার কমে তোমরা পাবে না, যেটা আমরা মাত্র 25 টাকাতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পারচেজ করো, আমাদেরকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের প্রয়োজন। এখানে ব্যবসার কোনো ব্যাপার আসছে না, আমরা ব্যবসা করতে আসি না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তোমাদের জন্য এত প্রিমিয়াম কন্টেন্ট দিচ্ছি, তারপরে তোমরা বলবে যে ব্যবসা করছি না, মোটো ব্যবসা নয়, এটা তোমাদের সাপোর্ট আমাদেরকে দরকার, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো, তোমরা দেখতে থাকো আমাদের ক্লাস। আর তোমরা যদি রেলের গ্রুপ ডির পাশাপাশি যদি WBCS এর প্রিপারেশন নাও, তাহলে বলবো যে অবশ্যই তোমাদের জন্য একটা বেস্ট জায়গা হলো
আনএকাডেমি। তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারো, আমি বিস্তারিত জানাচ্ছি এই ভিডিও শেষে। রাজ্যে কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য শুরু হয়েছে আনএকাডেমিতে মিশন সেট বা কমন এলিজিবিলিটি টেস্ট, যেখানে পার্টিকুলারলি টাইম ধরে ধরে আপনাদের জন্য ক্লাস দেওয়া হবে আগামী 6 মাস। এবং তাছাড়াও আপনি আনএকাডেমিতে যত ধরনের কোর্স আছে টোটালি WBPSC এর আন্ডারে সমস্ত কিছু ফ্রিতে পাবেন, যেখানে বাড়িতে বসে আপনি মোবাইলে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন, টপ এডুকেটরদের কাছে আপনি পড়তে পারবেন, এক্সক্লুসিভ কভারেজ থাকবে সমস্ত সিলেবাসের, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, অর্থাৎ আপনার ধরুন কোনো ডাউট আছে যে আমি এটা বুঝতে পারছি না, তো সেটা ক্লিয়ার করে দেওয়া হবে। লাইভ টেস্ট সিরিজ থাকবে, যেটা লাইভ পরীক্ষা হবে, তারপরে স্টাডি ম্যাটেরিয়ালস পিডিএফ আকারে পাবেন, আনসার রাইটিং সেশন থাকবে, অর্থাৎ উত্তর লেখার পর্ব থাকবে, তারপরে মেন্টরশিপ অ্যান্ড গাইড থাকবে, অর্থাৎ আপনার মানে কি আপনি বলবেন যে আমার এই প্রবলেম, আপনাকে মেনটেন করা হবে সেই প্রবলেমগুলোতে, ঠিক আছে। ইন্ডিয়ান টপ এডুকেটরদের দিয়ে এখানে করানো হবে, আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে তাদের ছবি। তো আপনারা যদি এই কোর্স নিতে চান, দেখুন আপনারা পড়াশোনা তো করছেন ফ্রিতে, ইউটিউবে অনেক পড়াশোনা করছেন, তবে টার্গেটেডলি যদি আপনি WBCS এর জন্য প্রিপারেশন নিতে চান, আমি বলবো যে একটা 2 বছরের কোর্স আপনি এখানে নিয়ে নিন। অবশ্যই এটা পেইড কোর্স, 12 মাসে রেকমেন্ড করা থাকলে 2 বছরের কোর্সেই সবথেকে বেশি ছাড় আপনি এখানে পাচ্ছেন। আপনি যদি ইউজ করেন এক্সামগুলো যে কুপন কোড, তাহলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবেন। আরো অতিরিক্ত বা বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনারা বলে দেবো যে কি কি বেনিফিটস আপনি এখানে পাবেন, কিভাবে স্পেশাল ডিসকাউন্ট অ্যাকোয়ার করতে হবে, ঠিক আছে। তো এখানে টোটালি সিলেবাস ওয়াইজ ক্লাস করানো হবে, ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়ান পলিটি ইকোনমিক্স, তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল এবিলিটি মানে রিজনিং, সমস্ত কিছু এখানে কভার হবে। তো চলো লেটস ক্র্যাক ইট। ডাউনলোড করো আনএকাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে, ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্লাস কোর্স নিতে পারো। তো চলো আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড এন্ড বাই। বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এটি বলবো। থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।